তো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি তাকিব। পড়ালেখা শেষ করেছি সাস্ট আইপি থেকে, আর আমার কলেজ ছিল নটরডেম কলেজ। আর এমনি ধরো যে অন্যান্য যেসব পরীক্ষা আমার আছে, আমি ধরো যে তোমরা নিচে ব্যানারে দেখতে পাবা। তো এই হচ্ছে মোটামুটি আমার শর্টকাট পরিচয়। তো তাহলে হচ্ছে আমরা শুরু করতে পারি আমাদের আজকের ভেক্টরের উপর গুরুত্বপূর্ণ ক্লাসটি। আজকের ভেক্টরের ক্লাসটি মূলত হচ্ছে তোমাদের গুচ্ছ প্রিপারেশন এবং এগ্রি প্রিপারেশন, বলতে গেলে যে দুইটার কম্বাইন্ড যে প্রিপারেশন, সেই প্রিপারেশনের জন্য ভিত্তি করে সাজানো। তাহলে চলো আমরা শুরু করি। ওকে, আমরা আমাদের মেইন অংশে চলে আসছি। ওকে, এবার ঠিক আছে। সো অফ করি। হুম। প্রথমে হচ্ছে আমরা সংক্ষেপে একটু কনসেপ্ট আলোচনা করে নিব যে ভেক্টর রাশির মধ্যে কোন কোন জিনিসগুলা মেইনলি আমার ফোকাস করা লাগে জানার জন্য। যেমন ধরো স্পেশালি ভেক্টর রাশি বলতে কি বোঝায়, যে যেসব রাশি শুধুমাত্র কি আছে, দিক এবং মান দুইটাই আছে। ঠিক আছে, ভেক্টর রাশির প্রধান বৈশিষ্ট্য হলো কি, এর দিক এবং মান দুইটাই থাকতে হবে। কিন্তু স্কেলার রাশির ক্ষেত্রে শুধুমাত্র তোমার কি থাকে, মান থাকে, তার নির্দিষ্ট কোনো দিক নেই। এখন ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা দিক ধরে সবসময় হচ্ছে তার পরিবর্তন বা আদি এবং সর্বশেষ অবস্থাটা মেনলি চিন্তা করে থাকি, বুঝছো? এই অবস্থাটাই আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের বেসিক জিনিস যে ভেক্টর রাশি স্কেলার রাশি। পাশাপাশি আরেকটা জিনিস আমাদের একটু মনে রাখা লাগে যে আমরা জানি যে ভেক্টর রাশির দিক আছে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। একটা ব্যতিক্রমী ভেক্টর রাশি, যেটাকে হচ্ছে আমরা অনেক সময় শূন্য ভেক্টর বলে থাকি, এটাই হচ্ছে পৃথিবীর মধ্যে একমাত্র ভেক্টর রাশি, ঠিক আছে, যার মান হচ্ছে শূন্য, মানে সহজ বাংলায় কোনো মান নাই, আবার এর কোনো দিকও নাই। এটাই হচ্ছে পৃথিবীর একমাত্র ভেক্টর রাশি। এটা হচ্ছে একটু ব্যতিক্রম, শূন্য ভেক্টর, যেটাকে ইংরেজিতে অনেক সময় বলা হয় নাল ভেক্টর। আচ্ছা, আমাদের প্রথম কোশ্চেনটা আমাদের কি বলছে দেখো, যে নিচের কোনটি দিক রাশি? বৈদ্যুতিক বিভব, বৈদ্যুতিক বিভব, বিভব পার্থক্য প্রত্যেকেই হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। কৃতকাজ, কৃতকাজও হচ্ছে কি স্কেলার রাশি। স্বকীয় আবেশ গুণাঙ্ক, স্বকীয় আবেশ গুণাঙ্ক কোথায় ব্যবহার করে, এটা হচ্ছে তোমাদের সেকেন্ড পেপারে চতুর্থ অধ্যায়ে তোমার চৌম্বকের অংশে ব্যবহার করে স্বকীয় আবেশ গুণাঙ্ক, এইচ বা মিউ নট। এইগুলো সবগুলো হচ্ছে কি আমাদের এইচ না, মিউ নট হচ্ছে তোমার স্বকীয় আবেশ গুণাঙ্ক, যেটাকে হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি কি স্কেলার রাশি। লাস্ট রান তোমার বাকি আছে চৌম্বক প্রাবল্য, বি ইকুয়াল টু মিউ নট ইন্টু এইচ। চৌম্বক তীব্রতা এবং চৌম্বক প্রাবল্য সবসময় হচ্ছে আমাদের মনে রাখতে হবে কি ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি বলছি? ভেক্টর রাশি বলার মূল কারণ হলো চৌম্বক, আচ্ছা আমি একটু কালারটা একটু চেঞ্জ করি। তো যে জিনিসটা মনে রাখতে হবে যে চৌম্বক প্রাবল্য, ঠিক আছে, চৌম্বক প্রাবল্য এবং চৌম্বক তীব্রতা অলওয়েজ ভেক্টর রাশি। কারণ এদের সুনির্দিষ্ট দিক আছে। তুমি ধরো যে চৌম্বক ক্ষেত্র নির্ধারণ করতে পারবে, এই যে এরকম, ধরো যে এরকম একটা কুণ্ডলী যদি থাকে, যদি তোমার এটা ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরে তাহলে তোমার চৌম্বক ক্ষেত্র উপরের দিকে, যদি সেটা তোমার ঘড়ির কাঁটার দিকে ঘুরে সেই ক্ষেত্রে তোমার চৌম্বক ক্ষেত্র কোন দিকে, নিচের দিকে। নিচের দিকে হলে ওটাকে হচ্ছে এইভাবে দেখা যায়, উপরের দিকে হলে জাস্ট এরকম চিহ্ন দিয়ে দেখা যায়। অর্থাৎ চৌম্বক প্রাবল্য হচ্ছে কি আমাদের এখানে দিক রাশি বা ভেক্টর রাশি। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, আমরা আমাদের নেক্সট পেজে চলে যাই। কোশ্চেনে দেখো কি বলা হয়েছে, যে নিচের কোনটি স্কেলার রাশি নয়। এখানে যতগুলো অপশন দেখা যাচ্ছে এদের মধ্যে কে স্কেলার রাশি নয়, মানে সহজ বাংলায় কে হচ্ছে ভেক্টর রাশি। একটু আগে বলছিলাম কাজ হচ্ছে ভেক্টর রাশি, কারণ কাজ হচ্ছে কি দুইটি ভেক্টরের ডট গুণন থেকে পাওয়া যায়। ক্ষমতা, ক্ষমতা একটা স্কেলার রাশি, কারণ ক্ষমতাও হচ্ছে কি দুইটি ভেক্টরের ডট গুণন থেকে পাওয়া যায়। কোন কোন ভেক্টরে, যে বল এবং বেগ। তারপরে শক্তি, শক্তি হচ্ছে কি স্কেলার রাশি। শক্তি এবং কৃতকাজ মূলত একে অপরের একটা রূপ। তো এনার্জি, এটাকে হচ্ছে আমি ইকুইভ্যালেন্ট ধরতে পারি ডব্লিউ। লাস্ট ওয়ান হচ্ছে আমাদের বল। বল হচ্ছে একটা ভেক্টর রাশি, কারণ বল হচ্ছে স্কেলার রাশি ভর এবং ভেক্টর রাশি ত্বরণের গুণফল। ঠিক আছে, সাধারণ গুণফল, যেটা হচ্ছে কি আমাদের এখানে
তাকে নির্দেশ করতেছে, ভেক্টর রাশিকে নির্দেশ করতেছে। অর্থাৎ সহজ বাংলায় বল হচ্ছে তোমার এখানে কি, স্কেলার রাশি নয় বা ভেক্টর রাশি। ওকে, দেন চলে আসো স্কেলার রাশি কোনগুলি এখানে। একটু আগে দেখলাম ক্ষমতা স্কেলার রাশি, কাজ স্কেলার রাশি, শক্তি স্কেলার রাশি। সেই হিসেবে আমাদের সঠিক উত্তর কোনটা হয়, ডি নাম্বার হয়, কারণ বেগ হচ্ছে ভেক্টর রাশি এখানে, ত্বরণ ভেক্টর রাশি, বেগ ভেক্টর রাশি এখানে। অর্থাৎ এখানে ভি ভেক্টর রাশি আছে, ত্বরণ ভেক্টর রাশি আছে, ভি ভেক্টর রাশি আছে। তো সেই হিসেবে আমাদের কাজ শক্তি ক্ষমতা এই অপশন তিনটা মানে ডি নাম্বার অপশন হলো আমাদের এখানে কি, স্কেলার রাশি। ওকে, নেক্সট চলে আসো এ অদিক রাশি, এ অদিক রাশি এবং বড় হাতের এ দিক রাশি হলে নিচের কোনটি অর্থপূর্ণ নয়। এটা হচ্ছে তোমাদের কোন এককালে মানে এখন থেকে আরো প্রায় 2 দশক আগে শাস্তি আসছিল। নিচের কোনটি অর্থপূর্ণ নয় এই ক্ষেত্রে, এটা এখন আমাদের একটু জাজ করতে হবে। এখানে স্কেলার রাশি বা অদিক রাশি বলতে আমরা যাকে নির্দেশ করতেছি সেটা হচ্ছে এ, আর দিক রাশি বলতে আমরা নির্দেশ করতেছি বড় হাতের এ বা ভেক্টর রাশি। ঠিক আছে, এখন তুমি একটা জিনিস মনে রাখবা, একটা স্কেলার রাশি দিয়ে তুমি একটা ভেক্টর রাশিকে গুণ করতে পারবা, ভাগও করতে পারবা। কেন করতে পারবা, যেমন ধরো এটাকে আমি যদি এইভাবে লিখি কোনো সমস্যা নাই, বা এইটাকে যদি আমি এইভাবেও লিখি এতেও কোনো সমস্যা নেই, কারণ এটা দিয়ে তোমার বোঝায় কি, ভেক্টরের মান, মানে তোমার এরকম বোঝায় যে হাফ এ ভেক্টর সেম জিনিসই। ঠিক আছে, বা এভাবেও যদি তুমি লিখতে চাও যে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টর, একক ভেক্টর বুঝাবে, বা তোমার সহজ বাংলা এরকমও লেখা যায়। কিন্তু তুমি কখনো কি জানো যে দুইটি বিসদৃশ বা বি জাতীয় রাশিকে কখনো একসাথে কি করা যায় না, যোগ করা যায় না। যেমন ধরো তুমি 2 এর সাথে কখনো এ যোগ করতে পারবে না, 2 হচ্ছে সংখ্যা আর এ হচ্ছে অক্ষর। একই নিয়মে তুমি এর সাথে কখনো কি যোগ করতে পারবে না, যেমন ধরো গরু, গরুকে তুমি কখনো এর সাথে যোগ করতে পারবে না, বুঝলা। ঠিক একই নিয়মে তুমি কখনো একটা স্কেলার রাশিকে একটা ভেক্টর রাশির সাথে যোগ করতে পারবে না। সেই হিসেবে আমাদের সঠিক উত্তর হলো কোনটা, এখানে যে বি নাম্বার দেখা যাচ্ছে, বি নাম্বার হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। বুঝতে পারলাম কিনা? ওকে, আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 4 মিটার যাওয়ার পর দক্ষিণ দিকে 3 মিটার যায়, তার অতিক্রান্ত দূরত্ব সরণের মধ্যে পার্থক্য কত মিটার। তো এইখানে মেইনলি আমাদের টপিক 2 নাম্বার টপিকটা হচ্ছে আমরা ভেক্টর এবং এর প্রকারভেদ নিয়ে আলোচনা করতেছি। তো সংক্ষেপে আমাদের যতটুকু দরকার সেগুলো হচ্ছে আমি কনসেপ্টের সাথে সাথে তোমাদের মানে কোশ্চেনের সাথে সাথে কনসেপ্ট গুলা বলে দিব প্যারালালি। কারণ কখনো এই জিনিসটা ট্রাই করবে না পরীক্ষার হলে যে কোশ্চেন মুখস্থ করে গেছো, কোশ্চেন হচ্ছে তোমার হুবহু কমন পড়বে, এটা একটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। তোমরা যখন বাসায় পড়বে কোশ্চেন গুলো অবশ্যই সলভ করবে। সলভ করার পর ওই কোশ্চেন গুলা যে কনসেপ্ট বা যে রিজিয়ন থেকে আসছে বইয়ের, ওই কনসেপ্ট গুলো একদম ঝাঁঝরা করে ফেলবে। তাহলে হচ্ছে দেখবো যে কোশ্চেনের প্যাটার্ন একটু নাড়াচাড়া করে দিলেও আমরা হচ্ছে 100% আনসার করে আসতে পারবো। এটা হচ্ছে বুদ্ধি। কোশ্চেনে দেখো কি বলছে, এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে, আমি একটা ত্রিভুজ নেই, আহ হ্যাঁ, সুন্দর একটা ত্রিভুজ। এক ব্যক্তি কি করছে, সূর্যোদয়ের দিকে মানে হচ্ছে তোমার পশ্চিম দিকে কত গেছে, 4 মিটার গেছে, যাওয়ার পর দক্ষিণ দিকে সে কি করছে, আরো 3 মিটার গেছে। তো উত্তর দিকে মুখ করে দাঁড়ালে ডান হাতের দিক পূর্ব, বা হাতের দিক পশ্চিম। তাহলে পশ্চিম দিকে যেহেতু সে কত মিটার গেছে, 4 মিটার, আর দক্ষিণ দিকে সে কত মিটার গেছে, 3 মিটার। ওকে, তাহলে আমাদের ছবিটা হচ্ছে দেখতে এরকম হবে। তো আমি যদি ডিরেকশন গুলা নির্দেশ করি, এদিকে হচ্ছে পশ্চিম মানে ওয়েস্ট, আর নিচের দিকে হচ্ছে সাউথ। এখানে গেছে হচ্ছে সে 4 মিটার, আর এদিকে গেছে হচ্ছে 3 মিটার। ওকে, আমি অ্যাকচুয়াল ছবিটা আরেকবার একটু ড্র করি। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ছবি। সে হচ্ছে সূর্যোদয়ের দিকে মানে পশ্চিম দিকে প্রথমে হচ্ছে 4 মিটার গেছে, যাওয়ার পরে হচ্ছে সে নিচের দিকে আরো 3 মিটার গেছে। তাহলে সহজ বাংলায় যদি এখান থেকে এখানে এতটুকু মিল করে দিই,
তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার যদি করি, এখানে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার করলে সহজভাবে আমরা এখানে কি পেয়ে যাব, 5 পেয়ে যাব। কারণ 4 4 16, 3 3 9, 16 আর 9 25, রুট ওভার 25 করলে আমরা এখানে পাবো 5। ঠিক আছে, এখন লাস্টের অংশটা দেখো, অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য কত। অতিক্রান্ত দূরত্ব স্কেলার রাশি, সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হিসেবে আমরা লিখতে পারবো d সমান সমান 4 প্লাস 3, মানে যা আছে তাদেরকে যোগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এখানে দূরত্ব, উত্তর হলো 7 মিটার। আর সরণ হচ্ছে কত, সরণ হচ্ছে সবসময় ভেক্টর রাশি, আর ভেক্টর রাশির ক্ষেত্রে তোমার এখানে কি, ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা লব্ধি পথটা মেনে চলবো। ত্রিভুজ সূত্র অনুযায়ী তোমার এখানে লব্ধি পথের দৈর্ঘ্য হলো কত, 5 মিটার। সেক্ষেত্রে সরণ হচ্ছে তোমার এখানে কত, 5 মিটার। তাহলে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তোমার দূরত্ব এবং সরণের মধ্যে ব্যবধান কত, 2 মিটার। দূরত্ব এবং সরণের মধ্যে ব্যবধান কত পাইলাম বলতো, 2 মিটার। তাহলে আমাদের সঠিক উত্তর হলো কোনটা, এই যে এই নাম্বার হলো সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। চলে আসো নেক্সট কোশ্চেন। এ ভেক্টর এবং বি ভেক্টর দুইটি ভেক্টর রাশি হলে নিচের কোনটি সঠিক। মনে রাখবা, দুইটি ভেক্টর রাশির ক্রস গুণন কখনো প্রতিস্থাপনীয় নয় একে অপরের উপর, অর্থাৎ এ ভেক্টরকে বি ভেক্টর দিয়ে ক্রস গুণন করলে কখনোই সেটা বি ভেক্টর ক্রস এ ভেক্টর এর সমান হবে না, কিন্তু এর মানের সমান হইতে পারে, বরঞ্চ তার দিক হবে কি, সম্পূর্ণ উল্টো। বি ভেক্টর এবং এ ভেক্টরের ক্রস গুণনের সম্পূর্ণ উল্টো হবে। ঠিক একই নিয়মে উল্টা ভাবে আমি যদি বলার চেষ্টা করি যে বি ভেক্টর এবং এ ভেক্টরের ক্রস গুণন তোমার কি হবে, এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণনের বিপরীত দিকে হবে, সিমিলার কাইন্ড অফ কনসেপ্ট। তাহলে সেই অনুযায়ী আমাদের এখানে সঠিক উত্তর হলো কোনটা, এই দেখো বি নাম্বার হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। তারপরে 3 নম্বরের টপিকে আমরা এখন আলোচনা করব একক ভেক্টর নিয়ে। একক ভেক্টর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো একক ভেক্টরের কথা যখন আসে তখনই আমাদের চলে আসে যে বড় একটা ভেক্টর আছে, ভেক্টরের দিক বরাবর ছোট্ট একটা একক ভেক্টর কত মান দিয়ে বের করতে হয়, এটা একটা কনসেপ্ট। আর একটা কনসেপ্ট হলো তোমার ত্রিমাত্রিক ভাবে যখন তোমার ভেক্টর চিন্তা করা লাগে, যেমন ধরো এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যখন আমাদের কি করতে হয়, ভেক্টর চিন্তা করতে হয় এবং তাদের উপাংশ, কোণ ইত্যাদি কিছু বের করতে হয়। তো মেইনলি এই টপিক গুলোর উপর জোর দিতে হবে একক ভেক্টর হিসেবে। তো প্রথম কোশ্চেনটা দিয়ে আমরা স্টার্ট করি। কোশ্চেনে কি বলছে, এ ভেক্টর ইকুয়াল টু 3i প্লাস 2j মাইনাস 6k ভেক্টর রাশিটির মান কত। ভেক্টর রাশির মান বের করার জন্য আমরা যে কমন সূত্রটা ইউজ করি সেটা হলো, মনে করো এ ভেক্টরের মান, ঠিক আছে, মনে করি কি এ ভেক্টরের মান, এ ভেক্টরের মানের সূত্র হলো কি, প্রত্যেকটা উপাংশের বর্গ নিয়ে তাদের সমষ্টি করতে হয়। প্রত্যেকটা উপাংশের বর্গ, যেমন ধরো এক্স অক্ষ বরাবর উপাংশ হলো এ এক্স, ওয়াই অক্ষ বরাবর উপাংশ এ ওয়াই, জেড অক্ষ বরাবর উপাংশ এ জেড, প্রত্যেকের বর্গ করে এদের সমষ্টি নিয়ে কি করতে হয়, বর্গমূল করতে হয়। তো সেই অনুযায়ী আমরা যদি মানটাকে এ দিয়ে নির্দেশ করি, এখানে আমরা কি পাইতেছি, 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস মাইনাস 6 হোল স্কয়ার রুট ওভার, কত আসছে 3 3 9, যদি এখানে 4 6 6 36, 36 এর 4 কত 40, আর 9 কত 49, তাহলে আমাদের উত্তর আসতেছে কত, 7 7 49। অর্থাৎ আমাদের এখানে সঠিক উত্তর হলো কোনটা, এই যে এই নাম্বার হলো সঠিক উত্তর। বুঝতে পারছি? ওকে, আমরা চলে যাই আমাদের নেক্সটে। দেখো খুবই সুন্দর একটা কোশ্চেন, জিএসটি তে আসা, খুবই বেসিক এবং সুন্দর একটা কোশ্চেন। আমাদের জাস্ট একটু বুঝতে হবে, বুঝলে কিন্তু তোমাকে এক্স ওয়াই এর পরিবর্তে ওয়াই জেড দিলেও পারবা, জেড এক্স দিলেও পারবা, বা যত রকমের অক্ষ সম্ভব দিলে পারবো। কিন্তু তো তার আগে আমাদের আগে বুঝতে হবে যে জিনিসটা আসলে কিভাবে সলভ করবে। এক্স ওয়াই সমতলে যখনই তোমার কোশ্চেনে বলে দিবে, সেই ক্ষেত্রে তখনই আমরা শুধু এক্স এবং ওয়াই অক্ষ বরাবর যে উপাংশগুলো আছে এগুলা বাদে বাকি সবগুলাকে আমরা নিব না। সো আমরা যেটা দেখতেছিলাম যে এক্স ওয়াই সমতলে
যে তোমার ভেক্টরটার দৈর্ঘ্য আসলে কিভাবে বের করতে হয়। তো তুমি শুধু এক্স অক্ষ বরাবর যে উপাংশ এবং ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ আছে শুধুমাত্র সেই দুটো উপাংশ নিব। দ্যাট মিনস এক্স ওয়াই সমতলের জন্য অনলি আমরা 6i প্লাস 8j কে নিয়ে চিন্তা করব। তাহলে সেই অনুযায়ী আমরা যদি ভেক্টরটাকে ধরে নিই যে এক্স ওয়াই সমতলে ভেক্টরটা হচ্ছে এটা, তাহলে তার দৈর্ঘ্য আমরা যদি বের করতে যাই জাস্ট তোমার কি করতে হবে, এদের উপাংশকে বর্গ করে রুট করে দিলেই হয়ে যাবে। তাহলে 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার ইকুয়াল টু কত আসতেছে আমাদের এখানে দেখো 36 প্লাস হচ্ছে 64, তাহলে কত আসতেছে √100 ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে সেই অনুযায়ী আমাদের এখানে সঠিক উত্তর কোনটা আসতেছে বলতো, বি নাম্বার হলো সঠিক উত্তর। ওকে, এটা হচ্ছে আমাদের এখানে সলভ করার টেকনিক। দেন চলে আসে আমরা আমাদের নেক্সট কোশ্চেনে। দেখো কি বলছে, একক ভেক্টরের ক্ষেত্রে নিচের কোন মানটি সঠিক। একটা জিনিস মনে রাখবা যে একক ভেক্টরকে ক্রস গুণন করলে আমরা আরেকটি একক ভেক্টর পাই। ক্রস গুণনে কখনো কি পাওয়া যায় না, স্কেলার রাশি পাওয়া যায় না। কিন্তু যখন আমরা ডট গুণন করতে যাব তখন অবশ্যই অবশ্যই আমরা কি পাবো, যেহেতু 90 ডিগ্রি প্রত্যেকটা একক ভেক্টর, বিশেষ করে আই ভেক্টর, জে ভেক্টর, কে ভেক্টর, সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি কি পাবো, জিরো পাবো। আর আরো কিছু জিনিস ছিল কনসেপ্ট, যেমন ধরো আই ভেক্টর, জে ভেক্টর এবং কে ভেক্টর। আই ভেক্টর কে জে ভেক্টর দিয়ে ডট গুণন করলে তুমি পাবা হলো কে ভেক্টর, ঠিক আছে। কিন্তু জে ভেক্টর কে আই ভেক্টর দিয়ে ডট গুণন করলে তুমি পাবা মাইনাস কে ভেক্টর। সিমিলারলি জে এবং কে, আই এবং কে, এভাবে প্রত্যেকের মধ্যেই এরকম কি বিদ্যমান, এরকম ক্রস গুণনের একটা রিলেশন বিদ্যমান। তো সেই হিসেবে ইউনিট ভেক্টরের ক্ষেত্রে আমরা একটা মাত্রই সঠিক উত্তর পাই, আই ভেক্টর এবং জে ভেক্টর দুইটাকে যদি আমি কি করি, ক্রস গুণন করি, সেক্ষেত্রে আমি পাবো কে ভেক্টর। কারণ একই সাথে কে ভেক্টর তোমার আই ভেক্টরের উপর লম্ব এবং জে ভেক্টরের উপর লম্ব। আর নিয়ম হলো কি, আই জে কে এরা একে অপরকে, আই এবং জে কে তুমি যদি ডট গুণন মানে ক্রস গুণন করো, সেক্ষেত্রে তুমি অপর যে মানে তোমার একক ভেক্টর আছে সেটা তুমি উত্তর পাবে। এখানে একটা কোশ্চেন। আচ্ছা, দেন ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেখো, জাস্ট নমুনা যে এই টাইপের ইকুয়েশন থাকলেও উত্তর বের করা সম্ভব, এটা হোক জিএসটি বা কৃষি। তো এই জন্য ইকুয়েশনটা মানে কোশ্চেনটা নেওয়া। কোশ্চেনটা বলছে কি যে ভেক্টর এত এত একটি কি ভেক্টর। এখানে দেখা বোঝার উপায় না যে এটা কোন ধরনের ভেক্টর। তো সহজ বাংলায় ভেক্টরটা একক ভেক্টর না শূন্য ভেক্টর নাকি ধ্রুব ভেক্টর, এটা বের করতে হলে আগে আমার কি করতে হবে, এই যে যে ভেক্টরটা দেখতে পাচ্ছ এই ভেক্টরটার মান বের করতে হবে। তো চলো আমরা আগে একটু মানটা একটু বের করে নিই। তো মান বের করার জন্য আমি সবার আগে কি করব দেখো, cos আলফা cos বিটা প্রত্যেকটা উপাংশে আমি কি নিব, বর্গ নিব। cos আলফা sin বিটা হোল স্কয়ার প্লাস sin আলফা হোল স্কয়ার √। তাহলে আমরা এখানে কি কি পাইতেছি দেখো তো, এই দেখো এখানে পাইতেছি cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা, এখানে পাইতেছি কি cos স্কয়ার আলফা sin স্কয়ার বিটা, আর এখানে আমরা কি পাইতেছি sin স্কয়ার আলফা √। তাহলে আলটিমেটলি তোমার এখানে কি আসতেছে, এখান থেকে তুমি যদি cos স্কয়ার আলফা কমন নাও, cos স্কয়ার আলফা যদি আমি এখানে কমন নিই, ব্র্যাকেটের ভিতরে কি থাকতেছে cos স্কয়ার বিটা প্লাস হলো sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার আলফা। এখন আমাকে বলো যে যে কোনো কোণের জন্য sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান কত হয়, 1 হয়। তাহলে এই যে cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা যেটা দেখতে পাচ্ছ এর মান কত হবে, 1 হবে। তাহলে বাকি রইল কে কে, cos স্কয়ার আলফা প্লাস হলো sin স্কয়ার আলফা। তো স্বাভাবিক নিয়মে এটার মান 1, আর √1 কে যদি তুমি রুট করো কত পাবা, 1 পাবা। সেই হিসেবে আমাদের সঠিক উত্তর হলো কোনটা, বি নাম্বার, একক ভেক্টর। এটা ক্লিয়ার?
কিভাবে মান বের করতে হয় সবার ক্লিয়ার হয়েছে? এই যে দেখো আরেকবার একটু মার্ক করে দিই, এই উপাংশগুলো তুমি কি করবা, বর্গ করে সমষ্টি নিবা, বাস, আর তেমন কিছু নেই। চলে আসো নেক্সট, আমরা এখন আলোচনা করবো লব্ধি নিয়ে, অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক এই অধ্যায়ের, যে লব্ধি বের করা, লব্ধির কোণ, লব্ধির উপাংশ, খুবই গুরুত্বপূর্ণ। তো লব্ধি বের করতে হলে সবসময় তোমার যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে তোমার পি ভেক্টর এবং কিউ ভেক্টর এদের মধ্যবর্তী কোণ, এদের মধ্যবর্তী অবস্থান এবং লব্ধির অবস্থান। তো লব্ধি বের করার কমন সূত্র আমরা জানি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা রুট ওভার, আর কোণ বের করার সূত্র কি ছিল, tan থিটা ইকুয়াল টু কিউ sin আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ cos আলফা। এগুলাই তো, আর তেমন কিছু নাই, জাস্ট সিম্পলি এগুলা দিয়ে আমরা ম্যাথ করতে পারবো। ভুলেও কখনো কঠিন কনসেপ্ট প্র্যাকটিস করতে যাবে না, তাহলে পারা জিনিস ভুল করে আসবে। এই সবাই নোটিস করে দেখো, একটি 3 মানের ভেক্টরকে 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না? এই কোশ্চেনটার ক্ষেত্রে জাস্ট সিম্পল একটা ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করো, যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন, ঠিক আছে, ম্যাক্সিমাম লব্ধি আর মিনিমাম লব্ধি, সর্বোচ্চ এবং সর্বনিম্ন এই সীমা বা এই পরিসীমার ভিতরে লব্ধি বাদে অন্য কোনো মান কখনো কি হওয়া সম্ভব না, ওই দুইটা ভেক্টরের জন্য লব্ধি হওয়া সম্ভব না। এখনো বুঝি নাই? না বুঝলে আরেকবার দেখো, আমি তোমাকে বুঝাই। মনে করো আমি এখানে একটা ভেক্টর নিলাম, এখানে আর একটা ভেক্টর নিলাম। তো মনে করো তোমার এইখানে এ ভেক্টর এদিকে কাজ করতেছে এবং যথারীতি বি ভেক্টর এদিকে কাজ করতেছে উল্টা দিকে, আর নিচের ছবির ক্ষেত্রে এ ভেক্টর যেদিকে কাজ করতেছে বি ভেক্টরও একই দিকে। একটা জিনিস বলি যে এই দুই কেসের মধ্যে যে তুমি লব্ধির সীমা পাচ্ছ, এই সীমার বাইরে আসলে কোনো লব্ধি সম্ভব নয়। কেন? কারণ তুমি একই দিকে দুইটা ভেক্টর যদি ক্রিয়া করে তখনই তুমি শুধুমাত্র কি পাবা, সর্বোচ্চ পাবা। একই দিকে যদি দুইটা ভেক্টর ক্রিয়া করে তখনই শুধুমাত্র তুমি কি পাবা, সর্বোচ্চ লব্ধি বা সর্বোচ্চ মানটা পাবা। অন্যথায় একটা উল্টা দিকে যদি আরেকটা ভেক্টর ক্রিয়া করে তুমি কখনোই কিন্তু কি পাবা না, সর্বোচ্চ লব্ধি বা সর্বোচ্চ ভেক্টরটা কিন্তু পাবা না, সর্বনিম্ন পাবা। অর্থাৎ এর চেয়ে ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে লব্ধির পরিসীমা সেটা আমি বের করবো। তাহলে সর্বলব্ধির পরিসীমার ক্ষেত্রে দ্যাট মিনস ম্যাক্সিমাম লব্ধির মান হলো, ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম লব্ধির মান হলো কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এবং মিনিমাম লব্ধির মান হলো এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে যে পার্থক্য, এ ভেক্টর যদি বড় হয় সেটা এ মাইনাস বি, বি ভেক্টর যদি বড় হয় তাহলে বি মাইনাস। এখানে দেখো 3 এবং 4 মানের লব্ধি যেহেতু আমরা এখানে বলতেছি, আমাদের এখানে ম্যাক্সিমাম লব্ধির মান হলো 3 প্লাস 4 দ্যাট মিনস 7, এবং মিনিমাম লব্ধির মান হলো 4 মাইনাস 3 ইকুয়াল টু 1। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে লব্ধির সর্বোচ্চ মান হলো 7, সর্বনিম্ন মান হলো 1, লব্ধির মান কখনোই তোমার কি হবে না, 7 অপেক্ষা বড় হবে না, কিংবা 1 অপেক্ষা কখনো ছোট হবে না। এখন এখানে দেখো 1 এটা লব্ধির মধ্যে অন্তর্ভুক্ত, লব্ধির মান হতে পারে 3, এটা 7 এবং 1 এর মধ্যখানে পড়ে, 5 এটাও 7 এবং 1 এর মধ্যখানে পড়ে। তাহলে সেই হিসেবে আমাদের সঠিক উত্তর হলো কোনটা, এ নাম্বার। কারণ এই জিরো মান কখনোই তোমার কি হইতে পারবে না, এখানে লব্ধি হইতে পারবে না। ক্লিয়ার কিনা? ওকে, তাহলে আমরা বুঝতে পারছি। চলে আসো নেক্সট কোশ্চেন। দেখো আরেকটা কোশ্চেন কি বলছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0। ভেক্টর ত্রয়ের সম্পর্ককে নিচের কোন চিত্রটি দিয়ে প্রকাশ করা হয়? একটা জিনিস মনে রাখবা, একাধিক ভেক্টর যখন মানে 3 বা তার বেশি ভেক্টর যখন একই ক্রমে সজ্জিত থাকে, শুধুমাত্র সেই সময়ই তাদের লব্ধির মান আমরা কি পাবো, 0 পাবো। তাহলে সেই হিসেবে দেখো এ ভেক্টরের ক্ষেত্রে দেখো এটা এই বরাবর আছে, বি ভেক্টর এই বরাবর, সি ভেক্টর এই বরাবর।
অর্থাৎ শুধুমাত্র এই কেসেই তোমার সবগুলা ভেক্টর কিভাবে একই ক্রমে সজ্জিত আছে, অর্থাৎ এই ক্ষেত্রেই একমাত্র তোমার কি পাওয়া সম্ভব, লব্ধি শূন্য পাওয়া সম্ভব। অন্যথায় যেমন ধরো এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এখানে লব্ধি সি ভেক্টর, আবার ধরো সি ভেক্টর প্লাস বি ভেক্টর, এখানে লব্ধি হলো এ ভেক্টর, এই ক্ষেত্রে কোনোটাতেই তুমি কি পাবা না, মান শূন্য পাবা না। একমাত্র এই যে এ নাম্বার অপশনের ক্ষেত্রে আমরা কি পাবো, লব্ধি শূন্য পাবো। কনসেপ্টটা কি ছিল, একই ক্রমে যদি ভেক্টর গুলো সাজানো থাকে এই যে এরকম, সেই ক্ষেত্রে আমরা কি পাবো, যে লব্ধির মান শূন্য পাবো। ওকে, চলে আসুন নেক্সট কোশ্চেন। দুইটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে যখন এদের মধ্যবর্তী কোণ কি হয়। তোমাদের একটু আগে একটা দেখাইছিলাম যে একটা লব্ধি, একটা ভেক্টর এদিকে কাজ করতেছে আর একটা ভেক্টর এদিকে কাজ করতেছে, ঠিক আছে। তো দুইটা ভেক্টর যখন পরস্পর একই দিকে ক্রিয়া করে বা দুইটা ভেক্টর যখন পরস্পর সমান্তরাল হয়, শুধুমাত্র তখনই কিন্তু আমরা কি বলতে পারি যে তাদের মধ্যবর্তী কোণ হলো কত, 0 ডিগ্রি। আর তখনই আমরা কি পাই, সর্বোচ্চ মানটা পাই না, ঠিক না। বা আমি যদি গাণিতিক ভাবে ব্যাখ্যা করতে যাই, আর সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। সচরাচর cos আলফার সর্বোচ্চ মান হলো 1, cos আলফার সর্বোচ্চ মান হলো কত, 1। তো এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার মান তার পরিবর্তনশীল হবে না, আলফার মান পরিবর্তনশীল হলে শুধুমাত্র এই অংশটা পরিবর্তনশীল। তো সেই অনুযায়ী আমাদের এখানে লব্ধি আর এর মান কখন ম্যাক্সিমাম হবে, যখন cos আলফা এর মান সর্বোচ্চ হবে। আর cos আলফা এর সর্বোচ্চ মান হলো 1। তো cos আলফা এর সর্বোচ্চ মান 1 কখন পাওয়া যায়, যখন তোমার আলফা এর মান কত হয়, 0 ডিগ্রি হয়। তো সেই অনুযায়ী আমাদের এখানে সঠিক উত্তর হলো কোনটা, ডি নাম্বার। অর্থাৎ লব্ধির মান সর্বোচ্চ কখন পাওয়া যাবে, যখন ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে, ঠিক আছে। তারপরে চলে আসে নেক্সট কোশ্চেন, দেখো কি বলছে, যদি এ ভেক্টর দুইটি ভেক্টরের সমষ্টির মান তাদের বিয়োগফলের মানের সমান হয় তখন এদের মধ্যবর্তী কোণ কত হবে। তো তাহলে আমরা শুরু করে দিই, চলো। সো দুইটি ভেক্টরের সমষ্টির মান যখন এদের বিয়োগফলের মানের সমান হয় তখন এদের মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি হয়। তো যেহেতু আমাদের এখানে দুইটা ভেক্টরের সমষ্টি এবং বিয়োগফল নিয়ে কাজ করতেছি, অবশ্যই আমরা আগে কি করে নিব, যে দুইটা সাইডকে আমরা আগে কি করে নিব বলতো, স্কোয়ার করে নিব। স্কোয়ার করা বলতে তোমার নর্মাল টিপিক্যাল স্কোয়ার করা যাবে না, তোমার এই ভেক্টর দিয়ে এই ভেক্টরকে গুণ করা যেটাকে বলে, ঠিক আছে। বা এই ভেক্টরের মান দিয়ে এই ভেক্টরকে গুণ করা যেটাকে বলে সেটা আমরা করব। তো সেই হিসেবে আমরা যদি এখানে লিখি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটাই তো স্কোয়ার মেনলি, তাই না। স্কোয়ার মানে কি, একই জাতীয় রাশি দিয়ে গুণ করা। আর ডান দিকেও আমরা একই নিয়মে কি পাইতেছি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর গুণ হলো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে আমরা যদি গুণ করি বাঁ দিক থেকে আসি, এ ভেক্টর কে এ ভেক্টর দিয়ে গুণ করলে কত পাবো, এ স্কোয়ার। বি ভেক্টর কি বি ভেক্টর দিয়ে গুণ করলে পাবো কি, বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। একবার এ ভেক্টর দিয়ে বি ভেক্টর কে গুণ করলে একটা cos আলফা, আবার এটা দিয়ে এটাকে গুণ করলে একটা cos আলফা, ঠিক আছে। একই নিয়মে ডান দিকেও আমরা কি পাবো, দেখো সমীকরণের ডান দিকের গুণগুলো যদি আমরা করি, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বোথ সাইড থেকে কাটা, তাহলে দুই সাইডকে আমরা যখন এক সাইডে নিয়ে আসবো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, 2a, এটা যেহেতু মাইনাস এটাকে যদি বাঁ দিকে নিয়ে আসি হয়ে যাবে কত, প্লাস। তাহলে 4ab cos আলফা ইকুয়াল টু 0। যেহেতু 4 তো 0 না, ab এর মানও 0 না, সেই হিসেবে শুধুমাত্র cos আলফার মান যদি 0 হয়, আলফার মান কত আসে, 90 ডিগ্রি বা π/2। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো কোনটা, π/2। ক্লিয়ার কিনা। এভাবে হচ্ছে এই টাইপের ম্যাথ গুলো আমরা করব। ওকে, আমরা চলে আসি আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা তোমাদের একটু বুদ্ধি খাটাবে, তোমার ম্যাথ না করেও তুমি উত্তর বের করতে পারবে। কোশ্চেনটা কি বলছে, একই বিন্দুতে ক্রিয়ারত দুইটি ভেক্টরের মান সমান। মনে করো এই একটা ভেক্টর, এই আরেকটা ভেক্টর। তো একই বিন্দুতে ক্রিয়ারত দুইটা ভেক্টরের মান সমান, এদের মধ্যে মধ্যবর্তী কোণ ও লব্ধি যে কোনো একটি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করলে আলফা এবং থিটার মান কত। এখন থেকে একটা জিনিস মনে রাখবা যে দুইটি ভেক্টরের মান যখন সমান হবে, এই যেমন ধরো এই ভেক্টর এবং এই ভেক্টরের মান যখন সমান হবে, যেমন ধরো এটাও ধরো পি ভেক্টর, এটাও ধরো পি ভেক্টর,
একটা জিনিস মনে রাখবা যে দুইটি ভেক্টরের মধ্যবর্তী সূক্ষ্মকোণ দিয়েই সবসময় কি করে লব্ধিটা ক্রিয়া করে। তো এখানে দুইটি ভেক্টরের মান যেহেতু সমান, এরা প্রত্যেকেই সমান সমান কোণ তৈরি করবে লব্ধির সাথে। তো সেই হিসেবে তোমার এখানে যদি উৎপন্ন কোণ থিটা হয়, এখানেও অবশ্য উৎপন্ন কোণ থিটা হইতে হবে, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি আলফা হয়, আলফা সমান সমান আমরা এখানে কি লিখতে পারবো, 2 থিটা লিখতে পারবো না। কেন লিখবো? কারণ এখানে কোনো ভেক্টরই বড় না, প্রত্যেকটা ভেক্টরই সমান। সেক্ষেত্রে লব্ধির সাথে উৎপন্ন কোণও আমাদের কি হবে, সমান হবে। তাহলে এখানে মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তারপর মধ্যবর্তী কোণ যদি আমাদের এখানে থিটা প্লাস থিটা মানে 2 থিটা হয়, সেক্ষেত্রে আলফা সমান আমরা কি লিখতে পারবো, 2 থিটা, বা যেটাকে আমি পক্ষান্তর করে লিখতে পারি থিটা সমান সমান কত, আলফা বাই 2। তাহলে আমাদের সেই ক্ষেত্রে সঠিক উত্তর হলো কোনটা, সি নাম্বার। আশা করি সবাই বুঝতে পারছো। এখানে আলাদা করে লব্ধির সূত্র বের করার কোনো প্রয়োজন নেই। চলে আসো নেক্সট কোয়েশ্চেন। কোন স্থানে বাতাস ঘন্টায় 35 কিলোমিটার পার আওয়ার, এই যে ঘন্টায় এত কিলোমিটার পার বেগে, এই ঘন্টায় শব্দটা দিয়ে তোমার এটা মনে রাখতে হবে, 35√2 কিলোমিটার পার আওয়ার, এটা মানেই হলো আওয়ার। এই যে ঘন্টায় দক্ষিণ পূর্ব দিকে 45 ডিগ্রি কোণে প্রবাহিত হয়, বাতাসের বেগের পূর্বমুখী অংশ নির্ণয় করো। তাহলে চলো আমরা ড্রয়িংটা করে নিই। সো বাতাস যেহেতু তোমার দক্ষিণ পূর্ব দিকে, উত্তর দিক হচ্ছে উপরে, নর্থ সাউথ, উত্তর দিকে মুখ করে দাঁড়ালে ডান হাতের দিক পূর্ব, বা হাতের দিক পশ্চিম। তো দক্ষিণ পূর্ব দিকে মানে হলো তোমার এই যে দক্ষিণ পূর্ব দিকে 45 ডিগ্রি কোণে হচ্ছে সে প্রবাহিত হচ্ছে। 45 ডিগ্রি কোণে প্রবাহিত হওয়া মানে হলো তোমার এই কোণের মানও 45 ডিগ্রি, এই কোণের মানও 45 ডিগ্রি, কোনো সন্দেহ নাই নাকি? এটাই 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, বেগ হলো 35√2। তোমাকে বলছে বাতাসের বেগের পূর্বমুখী উপাংশ মানে ইস্টের উপাংশ বের করতে হবে। খুবই সহজ হিসাব, 45 ডিগ্রির সাথে আছে, তাহলে এটা তোমার কি বলে দিবা, cos 45 ডিগ্রি। বুঝাতে পারলাম কিনা, নাকি এখনো বুঝি নাই? যে কোনো জিনিস মনে রাখবা, মানে যে কোনো ভেক্টরের লব্ধি যখন আমরা বের করতে যাব, যে বাহুর সাথে কোণটা উৎপন্ন হবে সেই বাহুটা হবে কি, cos উপাংশ। তো সেই কনসেপ্ট অনুযায়ী তোমার এখানে এই যে পূর্ব দিকের যে বাহুটা দেখতে পাইতেছো বোল্ড করছে যেটা, সেটা হচ্ছে আমাদের কি হবে, cos উপাংশ। তাহলে উপাংশটা কি হবে আমাদের এখানে বলতো, 35√2 cos 45 ডিগ্রি। কত আসতেছে তাহলে, 35√2 cos 45 ডিগ্রি মান হলো কত, 1/√2, 1/√2, √2 কাটা, কি বাকি থাকতেছে 35 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো কোনটা, এ নাম্বার হলো সঠিক উত্তর। ক্লিয়ার কিনা সবার? ওকে, দেন হচ্ছে আসলে নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে আমি একটু ছোট্ট একটু টপিক বুঝাবো, যে ভেক্টর গুণনের ক্ষেত্রে দুইটা গুণন আসলে কোথায় কোথায় ব্যবহার করা হয়। ভেক্টর মেইনলি হচ্ছে তোমার দুইটা গুণন, একটা হচ্ছে ডট গুণন আর একটা হচ্ছে ক্রস গুণন। ডট গুণনের আরেকটা নাম আছে, নামটা হচ্ছে তোমার স্কেলার গুণন, বা স্কেলার ক্রস গুণনের আরেকটা নাম আছে ক্রস গুণনের আরেকটা নাম আছে, এই নামটা হলো কি তোমার ভেক্টর গুণন বা ভেক্টর প্রোডাক্ট। এই নাম হওয়ার কারণ হলো তোমার স্কেলার গুণন, স্কেলার বা অদিক রাশিকে পাই, ভেক্টর গুণন বা ক্রস গুণনে আমরা গুণফল হিসেবে ভেক্টর রাশিকে ফলাফল হিসেবে পাই। এই হচ্ছে পার্থক্য। অন্যান্য পার্থক্য হলো তোমার ডট গুণনকে আমরা মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, উপাংশ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কারণ cos উপাংশ বের করা যায়, অভিক্ষেপ উপাংশ। আর ক্রস গুণনের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়ের ক্ষেত্রে ভেক্টর গুণন ব্যবহার করি। কারণ যেহেতু ভেক্টর রাশি 3 বার গুণ করতে পারবা, এক্ষেত্রে এক্স ওয়াই জেড 3 অক্ষ বরাবর গুণ করলেই তো মেইনলি আয়তন পাওয়া যায়। একইভাবে ক্রস গুণনের ক্ষেত্রে যদি তুমি এক্স এবং ওয়াই অক্ষ দুটা নিয়ে গুণ করো, এক্ষেত্রে পাবো কি, ক্ষেত্রফল। এই হচ্ছে টেকনিক। সো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে আসি, কোশ্চেন সলভে চলে আসি। কোশ্চেনের মধ্যে যে কনসেপ্ট গুলা দেখতেছি, এই কনসেপ্ট বেস প্রত্যেকটা কোশ্চেন তোমরা প্র্যাকটিস করবে। আবারও বলে দিতেছি, কনসেপ্ট বেস প্রত্যেকটা কোশ্চেন প্র্যাকটিস করবে, একটাও যেন বাদ না যায়। কোশ্চেনে বলছে এর মান কত হলে এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বয় পরস্পর কি হবে, লম্ব হবে। ঠিক আছে? সো দুইটি ভেক্টর তখনই লম্ব হয় যখন তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, বা
দুইটি ভেক্টর তখনই লম্ব হয় যখন তাদের cos আলফা এর মান কি হয়, 0 হয়, cos 90 ডিগ্রি না, বা যখন তাদের ডট গুণনের মান কি হয়, 0 হয়। এই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। সো এইটা সলভ করার জন্য আগে আমরা কি করব, দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট বের করে নিব। তাহলে আমাদের মানে সূত্র অনুযায়ী আমরা লিখতে পারতেছি কি, যে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব, এদের ডট গুণনের মান 0 হবে। এখন ডট গুণন মানে কি, x অক্ষের উপাংশকে x অক্ষের উপাংশ দিয়ে গুণ করা। তাহলে 2 কে আমরা যদি a দিয়ে গুণ করি, আমি এখানে কত পাবো, 2a। একইভাবে যে ভেক্টরের উপাংশ হলো 2 এবং এখানেও দেখা যাচ্ছে যে ভেক্টরের উপাংশ হলো 1, তাহলে আমরা এখানে কত পাবো, 2। যে অক্ষ বরাবর উপাংশ এখানে 1 দেখা গেলেও এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না, 0, তাহলে এটা হচ্ছে 0। এখানে যেহেতু উপাংশ নাই, আমি এখানে 0 লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, 2a সমান সমান কত, -2, দ্যাট মিন্স a সমান সমান কত, -1। সঠিক উত্তর হলো কোনটা, এ নাম্বার। বুঝাতে পারলাম কিনা? তো এইভাবে হচ্ছে আমরা কি করব, যে দুটো ভেক্টর পরস্পর লম্ব বা সমান্তরাল কিনা এই ডট গুণনের মাধ্যমে আমরা বের করব। চলে আসুন নেক্সট কোশ্চেন। দুইটি ভেক্টর a ভেক্টর এবং b ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? তো দুইটা ভেক্টর a ভেক্টর এবং b ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হলে আমাদের আগে কি করতে হবে, দুইটা ভেক্টরের ডট গুণন নিতে হবে। সবচেয়ে সহজ কনসেপ্ট দিয়ে তোমাদের স্টার্ট করি, দুইটা ভেক্টরের ডট গুণন নিতে হবে। দুইটা ভেক্টরের ডট গুণন মানে হলো, এখানে কত কত পাওয়া যাইতেছে, যে তোমার 3i, এই যে 3i, এখানে 5i, 3 5 15। এখানে আবার j এর উপাংশ নাই, 0। এখানে আবার k এর উপাংশ থাকলেও এখানে আবার k এর উপাংশ নাই, 0। আর আমরা জানি দুইটি ভেক্টরের ডট গুণন মানে হলো প্রত্যেকটি ভেক্টরের মান এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইন, এটাকেই তো আমরা কি বলি, ডট গুণন বলি নাকি? তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে cos আলফা সমান সমান হলো a ভেক্টর ডট b ভেক্টর ডিভাইডেড বাই a ভেক্টরের মান গুণ হলো b ভেক্টরের মান। এখন আগে একটু বের করে নিই, আমাদের এখানে a ভেক্টরের মান হচ্ছে তাদের উপাংশের বর্গের সমষ্টি বর্গমূল। 3 3 9, 3 3 9, দ্যাট মিন্স তোমার এখানে দুইটা 9 পাইতেছো, তাহলে এটা হচ্ছে কত, 3√2। 3 3 9, 9 2 18, তাহলে 9 × 2 মানে 9 × 2। একই নিয়মে আমরা যদি b ভেক্টরের মান বের করতে যাই, 5a স্কয়ার প্লাস 5a স্কয়ার, দ্যাট মিন্স তুমি এখানে কয়টা 25 পাইতেছো, 5 5 25, 5 5 25, 25 × 2, দুইটা 25 পাইতেছি। এটাকে আমরা চাইলে কি লিখতে পারবো, 5√2, কারণ 25 কে বর্গমূল করলে কত পাবো, 5 পাবা, আর এখানে √2 তো আছে। তাহলে সেই অনুযায়ী আমরা এখন মানগুলা বসাই। এখানে ডট গুণনের মান কত পাইছি, 15, উপরে বসাবা 15। প্রত্যেকটা ভেক্টরের আলাদা আলাদা মানগুলা নিচে বসাবা, 3√2 গুণ হলো 5√2। এবার হচ্ছে আমরা ক্যালকুলেশন করি, দেখো 3 5 15, এই যে এখানে 3 আর এখানে 5 গুণ করলে কত আসতেছে, 15। এখানে √2 আর এখানে √2 গুণ করলে কত আসতেছে, 2। তাহলে 15 × 2 আর উপরে হচ্ছে 15, 15 15 কাটা ইকুয়াল টু হচ্ছে হাফ। দ্যাট মিন্স তাহলে কত আসতেছে, আলফা সমান সমান cos ইনভার্স হাফ। আর আমরা জানি cos কত ডিগ্রি এর মান, হাফ, 60 ডিগ্রি এর মান হাফ। আর sin 30 ডিগ্রি এর মান হাফ, কখনো 30 লাগাইতে যাবেন না। প্রয়োজনে আরেকবার একটু ত্রিকোণমিতির বা যে টেবিলটা আছে, টেবিলটা প্রয়োজনে একটু দেখে যাবা। ঠিক আছে, তাহলে আমাদের মধ্যবর্তী কোণ কত পাইলাম আমরা এখানে, 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের এখানে উত্তর। দেন চলে আসে আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলছে, যে দুইটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল। আমরা একটু মান ইয়াগুলা ছবিটা একটু এঁকে ফেলি এই সুযোগে। দুইটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান। ঠিক আছে, ভেক্টর দুটির মধ্যবর্তী মান কত? আচ্ছা, লব্ধির মানও যেহেতু সমান বলা হয়েছে, মনে করো এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, লব্ধির মানও এইটাই ভেক্টর, ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণের মান কত? আচ্ছা, মোটামুটি আমরা সবাই জানি যে এই ক্ষেত্রে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তখনই শুধুমাত্র এই ঘটনাটা ঘটা সম্ভব।
আর যদি গাণিতিক ভাবে তোমাদের ব্যাখ্যা প্রয়োজন হয় সেই ব্যাখ্যাটার জন্য আমি তোমাকে দেখাই দিচ্ছি লব্ধি। আমাদের লব্ধির সূত্র ছিল আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। লব্ধির সূত্র অনুযায়ী সবগুলা বসাইলাম। তাহলে লব্ধির মান যেহেতু পি স্কোয়ার, আমি এখানে লিখলাম পি স্কোয়ার, এখানে লিখলাম 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos আলফা। তাহলে এখান থেকে আমি কি পাইতেছি, 2p স্কোয়ার cos আলফা, এটাকে আমি বাঁ দিকে রেখে দিলাম, এই যে এটাকে রেখে দিলাম। এখন পি স্কোয়ার থেকে 2p স্কোয়ার বাদ গেলে কত থাকে, মাইনাস পি স্কোয়ার। পি স্কোয়ার বাদ cos আলফা সমান সমান তোমার চলে আসতেছে মাইনাস হাফ। ঠিক আছে, এখন আমাকে বলো cos কত ডিগ্রি এর মান মাইনাস হাফ, cos 120 ডিগ্রি এর মান হলো মাইনাস হাফ। সেক্ষেত্রে আমাদের মধ্যবর্তী কোণ কত আসতেছে, 120 ডিগ্রি। এটা হলো সঠিক উত্তর। ঠিক আছে, বুঝানো গেল কিলা? তাহলে এই যে মধ্যখানে দুইটা দাগ দিয়ে যেটা লিখছি সেটা হচ্ছে লব্ধি, সাইডে একটা দাগ দিয়ে যেটা লিখছি সেটা হচ্ছে তাদের যার মানে যাদের যে ভেক্টর দ্বয় লব্ধি নিছি তাদেরকে আমি নির্দেশ করছি। ওকে, চলে আসো আমাদের নেক্সট কোশ্চেন। কোশ্চেনে কি বলছে, ভেক্টর এ বি সি এর মান যথাক্রমে 12, 5, 13 খাতা মুখস্থ পিথাগোরাস ত্রয়ী অনুযায়ী 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার ইকুয়াল টু কত আসে, 13 স্কয়ার আসে। 12 12 144, 5 5 25, 144 এর 25 কত, 169। 13 স্কয়ার মানে 169। বুঝাই যাচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, আমরা হচ্ছে ডায়াগ্রামটা এবার একটু এঁকে ফেলি। বুঝাই যাচ্ছে এটা হচ্ছে কি আমাদের এখানে একটা সমকোণী ত্রিভুজ, 12, 5, 13। তোমার কোশ্চেনে বলা হয়েছে এ ভেক্টর ও বি ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত। এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যবর্তী কোণ হলো কত, 90 ডিগ্রি বা π/2। ওকে, চলে আসো নেক্সট কোশ্চেন। দুইটি ভেক্টরের গুণফল 20 এবং স্কেলার গুণফল 6√2, ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত। মাওলানা ভাসানী সায়েন্স এন্ড টেকনোলজিতে আসে এই কোশ্চেনটায় একটু ভুল আছে। ঠিক আছে, এখানে তোমার 20 লেখা আছে আর এখানে 6√2 লেখা আছে, যেটা দিয়ে তোমার মেইনলি হচ্ছে 23 এর মতো উত্তর আসে, যেটা অপশনে নাই। তো সেই হিসেবে আমরা আমাদের মতো করে করার জন্য ম্যাথটাকে হচ্ছে এখানে ধরে নিলাম 18, এখানে ধরে নিলাম 6√3। এখন আমরা জানি যে দুইটা ভেক্টরের স্কেলার গুণফলের মান যেহেতু বলা হয়েছে, আমরা জাস্ট মানগুলা নিব। স্কেলার গুণফল ab cos আলফা ইকুয়াল টু হলো তোমার 18, এবং ভেক্টর গুণফলের মানকে যেহেতু বলা হয়েছে আমরা এখানে ভেক্টর গুলা নেব না। ab sin আলফা হলো তোমার এখানে 6√3। এখন sin কে cos দিয়ে ভাগ করলেই তো আমরা এখানে 10 পাবো। তো এইটা যদি আমাদের 1 নং ইকুয়েশন হয়, এটা যদি আমাদের 2 নং ইকুয়েশন হয়, তাহলে 2 নং সমীকরণকে আমি কি করব, 1 নং সমীকরণ দিয়ে ভাগ করলে পাবো 10 আলফা ইকুয়াল টু 6√3 ডিভাইডেড বাই 18। তাহলে 6 দিয়ে 18 কে যদি কাটো, 3 6 18, √3 দিয়ে আমরা 3 কে কাটবো। কিভাবে কাটবো, কারণ 3 মানে হলো √3 হোল স্কয়ার। সেক্ষেত্রে আমি কত পাবো, 1/√3। আর tan কত ডিগ্রি এর মান, 1/√3, এটা নিশ্চয়ই আমরা জানি। tan 30 ডিগ্রি এর মান হলো 1/√3। তো সেই হিসেবে আমাদের থিটার মান আসে 30 ডিগ্রি। সেক্ষেত্রে আমাদের থিটার মান আসে কত, 30 ডিগ্রি। সরি, একটা জিনিস ভুল লিখছি, এটা থিটা হবে না, এটা হবে হলো আলফা। আলফার মান হলো কত, 30 ডিগ্রি। অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণের মান হলো কত, 30 ডিগ্রি। বুঝাতে পারলাম কিনা? এই যে স্কেলার গুণফল হলো cos আলফা, আর এই যে ভেক্টর গুণফল হলো এখানে sin আলফা। ওকে, চলে আসেন নেক্সট কোশ্চেন। যে ভেক্টর প্লাস 2k ভেক্টরটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আনত। এখানে খেয়াল করে দেখো, এক্স অক্ষের কোনো উপাংশ নাই। এক্স অক্ষের উপাংশ নাই মানে কি, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ হলো এখানে 90 ডিগ্রি, কারণ এক্স অক্ষের সাথে উপাংশ সবসময় কি হয়, cos হয়। এভাবেও তুমি বলতে পারো মুখস্থ। ঠিক আছে, এভাবে আমরা বলতে পারি মুখস্থ, অথবা আলফা সমান সমান cos ইনভার্স, যে উপাংশ বরাবর আমরা বের করতে চাচ্ছি উপাংশের মান ডিভাইডেড বাই প্রত্যেকটা উপাংশের আলাদা মান। ঠিক আছে, এখানে হচ্ছে 1 আছে, 1 স্কয়ার প্লাস হচ্ছে 2 স্কয়ার আছে। উপরের অংশে যেহেতু 0, তো এখানে অবশ্যই তুমি কি পাবো, cos 0 ডিগ্রি, মানে cos মানে উত্তর হচ্ছে 0, মানে cos কত ডিগ্রির মান 0, সেক্ষেত্রে উত্তর হলো তোমার 90 ডিগ্রি। এভাবে ডিরেক্টলি বের করতে পারো। ঠিক আছে, এখানে যেহেতু উপাংশই নাই, মানে হলো রূপাংশই যেহেতু 0, এটার মান হচ্ছে কি cos 90 ডিগ্রি, বাস। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। এ ভেক্টর সমান সমান যদি ঋণাত্মক ভি ভেক্টর হয়,
তবে এই দুইটি ভেক্টরের ক্রস গুণনের মান কত হবে? তো আমরা সহজ বাংলায় আমরা এটাকে ম্যাথটা একটু সলভ করি। দেখো, এ ভেক্টর ক্রস হলো বি ভেক্টর সমান সমান হলো এ ভেক্টর ক্রস হলো মাইনাস এ ভেক্টর, মাইনাস চিহ্নটা বাইরে রেখে দিলাম, এ ভেক্টর ক্রস এ ভেক্টর। আমাকে একটা জিনিস বলো যে দুইটি ভেক্টরের মধ্যবর্তী মানে কোণ হচ্ছে একই ভেক্টর, দুটি ভেক্টর যদি মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, মানে মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, সেক্ষেত্রে ক্রস গুণনের সময় আমার এখানে কি বসা যায়? সাইন 0 ডিগ্রির কারণে 0 আসার কথা না? তো সেই হিসেবে খেয়াল করলে দেখো যে তোমার এখানে এ ভেক্টর ডট এ ভেক্টর সাইন 0 ডিগ্রি ইন্টু একক ভেক্টর, আর যেহেতু 0 ডিগ্রি বসাইছি আমার এখানে মান কত আসবে? 0 ডিগ্রি, মানে কত? তোমার 0 ভেক্টর। আর 0 ভেক্টরের মান হলো কত? 0। এখানে তোমার মান জানতে চাইছি, এই জন্য 0 দেওয়া হয়েছে উত্তর। কোনো কারণে কোশ্চেনে যদি এখানে 0 ভেক্টর দেওয়া থাকতো, তোমার কিন্তু 0 ভেক্টর দাগায় আসতে হইতো, 0 দাগাইলে তুমি 0 পাইতা। ঠিক আছে? 0 দাগায় তুমি 0 পাইতা। কারণ হলো ক্রস গুণনে তুমি 0 ভেক্টর পাও, 0 পাও না। এটা অনেক বই, দুনিয়ার অনেক বইয়ে ভুল লেখা আছে, বিদেশি বই বাদে। বিদেশি বইতে 0টা বোল্ড করে লেখা, বোল্ড করে কিন্তু ভেক্টর রাশিকে লেখা হয়, কিন্তু বাঙালি বইগুলো কপি করতে যায় কি করছে? 0কে ওই বোল্ড না করে নর্মাল ফন্টেই লিখে দিচ্ছে। এটা একটু খেয়াল রাখিও, ঠিক আছে? তাহলে এ ভেক্টর বি ভেক্টর যদি এরা একই ভেক্টর হয়, এদের ক্রস গুণনে তুমি কি পাবা? 0 ভেক্টর পাবা, যার মান হলো 0। ক্লিয়ার? চলে আসো নেক্সট কোশ্চেন। দুটি সমান্তরাল ভেক্টর এ এবং বি ভেক্টর হলে এম এর মান কত? আমরা সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে এই সূত্রটা মনে রাখবো। সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে এদের উপাংশদ্বয়ের অনুপাত সর্বদা সমান হয়। এক্স অক্ষ বরাবর উপাংশ, এক্স অক্ষ বরাবর উপাংশ সমান সমান হলো ওয়াই অক্ষ বরাবর উপাংশ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ সমান সমান হলো জেড অক্ষ বরাবর উপাংশ ডিভাইডেড বাই জেড অক্ষ বরাবর। এখানে এক্স অক্ষের উপাংশ, এই যে এখানে কত দেখা যাচ্ছে? 3, এখানে কত? 12। একইভাবে ওয়াই অক্ষের ক্ষেত্রে এখানে কত? -2, এখানে কত দেখা যাচ্ছে? m, জানা নাই। এখানে কত দেখা যাচ্ছে? 16, আর এখানে 4, 4/16। তাহলে -2/m ইকুয়াল টু হলো 4/16, 4 4 16। তাহলে সেই অনুযায়ী আমরা যদি আর গুণন করি, এই যে 4 কে -2 দিয়ে গুণ করলে -8, m কে 1 দিয়ে গুণ করলে কত আসে? m, অর্থাৎ m এর মান কত আসতেছে আমাদের এখানে? -8 আসতেছে। অর্থাৎ সঠিক উত্তর হলো কোনটা? ডি নাম্বার। ক্লিয়ার? ওকে, চলে আসো নেক্সট কোশ্চেন। রৈখিক বেগ ভি, কৌণিক বেগ ওমেগা, অবস্থান ভেক্টর আর হলে নিচের কোনটি সঠিক? ক্রস গুণনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা যে বেগের ক্ষেত্রে আমরা এটা তো সূত্র মোটামুটি জানি, ভি সমান সমান ওমেগা আর, তাই না? বেগের মান যখন বের করা লাগে, ঠিক আছে, বেগের মান যখন আমাদের বা বেগ ভেক্টর রাশিকে যখন আমাদের বের করা লাগে, তখন শুধুমাত্র আমাদের কি করা লাগে? ক্রস গুণন করলেই হয়। এখন ক্রস গুণনের ক্ষেত্রে অনেকের এই বিষয়ে কনফিউজ থাকে যে ওমেগা আগে পড়বে নাকি আর আগে পড়বে। সচরাচর টর্ক যখন বের করা হয় তখন আর ভেক্টরকে আগে লেখা হয়, ঠিক আছে? সচরাচর টর্ক যখন বের করা হয় তখন কি করা হয়? আর ভেক্টরকে আগে লেখা হয়। তো এখানেও একই নিয়মে আমরা যখন বেগ বের করতে যাব, সেম চিন্তা করে থাকি, তাহলে সেই অনুযায়ী তোমার কি আসার কথা? আর আগে আসার কথা, তাই না? তারপরে যদি তোমাদের কনফিউশন থাকে, তারপরে আমি একটু বলে দিই যে রৈখিক বেগের ক্ষেত্রে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে যে সম্পর্ক আছে, সম্পর্কটা যখন আমরা নিরূপণ করতে যাই, সেক্ষেত্রে ব্যাসার্ধ ভেক্টরের সাথে তোমার কৌণিক বেগের ক্রস গুণন করলেই সচরাচর আমরা কি পাই? এই বেগটাকে পাই। বুঝতে পারলাম কিনা? এখনো যদি কনফিউশন থাকে তোমরা প্রয়োজনে এগুলো লিস্ট করে বাসায় আরেকবার দেখে নিবে। ঠিক আছে? জাস্ট ভেক্টরের এই জিনিসগুলো আসলে কিভাবে রাশিগুলো একটার পর একটা আসতে থাকে। দেন আমরা আমাদের নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, প্যারালাল যে তথ্যটা বলার জন্য আমি এখানে একটু লেট করতেছি, সেটা হলো ভি এর ক্ষেত্রেই সচরাচর এই আর রাশিটা পড়ে থাকে। তুমি যখন টাউ এর কথা চিন্তা করবা, সেক্ষেত্রে আর রাশিটা থাকে আগে।
বা তোমার কৌণিক ভরবেগ এল যখন চিন্তা করবা, তখনও তোমার আর রাশিটা কোথায় থাকে? আগে থাকে। এটা হচ্ছে একটু ব্যতিক্রম, বুঝছো? শুধুমাত্র ভি এর ক্ষেত্রেই তোমার আলটিমেটলি কি হয়, যে তোমার ওমেগাটা আগে থাকে, তারপরে হচ্ছে তোমার আর থাকে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। যে সামান্তরিকে দুটি সন্নিহিত বা আয়তায়ত, তার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল বের করার জন্য আমাদের টেকনিক হলো কি, যে সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু যদি এ ভেক্টর এবং বি ভেক্টর হয়, জাস্ট এদের ক্রস গুণন করে আমরা আমাদের মান বের করলেই হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা চলো ক্রস গুণন শুরু করি। এ ভেক্টর ক্রস হলো বি ভেক্টর, ক্রস গুণন করলে আমরা এখানে কি কি বসাই? আই, জে এবং কে। এখানে বসাইতে হয় 3, এখানে 1, এখানে -2। এই যে এখানে 3 আছে, এখানে 1, এখানে -2। একই নিয়মে বি ভেক্টরের ক্ষেত্রে আমরা কি কি বসাবো? এখানে বসাবো 1, এখানে বসাবো কত? -3, এখানে বসাবো হচ্ছে +4। ঠিক আছে, তাহলে এখানে আমরা গুণ করা শুরু করি। এখানে আই ভেক্টর 4 একে 4, 3 দ্বিগুণে 6, -6। তারপরে এই যে আমাদের সূত্র কি ছিল? আই হচ্ছে প্লাস জে মাইনাস কে প্লাস, তাহলে মাইনাস জে 3 4 12 +2, খানিকটা তোমার নির্ণায়কের মেথডের মতো করে ফেলবা। প্লাস হচ্ছে কে, মানে হায়ার মেথড, 3 3 9, -9 -1। তাহলে কত কত আসতেছে? এখানে আসতেছে -2i, এখানে আসতেছে হলো -10j, এখানে আসতেছে -10k। তাহলে এখন আমরা জাস্ট এদের মানগুলো যদি বের করতে পারি, a ক্রস b, এদের মান যদি আমরা এখন বের করতে পারি, কি করব? সবগুলোকে স্কয়ার করব। এই যে -2 স্কয়ার, -10 স্কয়ার প্লাস -10 স্কয়ার, তারপরে রুট ওভার। তাহলে কত কত আসতেছে দেখো, 2 দুগুণে 4, 10 10 100, 10 10 100 সমান সমান কত? 204। এখানে বোধহয় একটা রাশি ভুল লিখছি আমি সম্ভবত। এখানে এই যোগ অঙ্কটা ভুল হয়েছে। ওকে, তো এখানে হচ্ছে 2i, এখানে হচ্ছে 14j, আর এখানে হচ্ছে আমাদের 14 স্কয়ার। তো 14 স্কয়ার করলে সচরাচর আমরা কত পাওয়ার কথা? 200। আমার ধরো যে 14 স্কয়ার করলে তোমার এখানে কত আসে? 4 4 16, 16 16 সব 14 কে 14 দিয়ে গুণ করলে 14 56, 14 একে 14, দ্যাট মিন্স কত আসে? 196 আসে। 196 আসে। তাহলে 196 এর সাথে আমি যদি তোমার ধরো কত, 196 আর 4 কত? 200, 200 আর 200 আর 100 কত? 300। তাহলে সেক্ষেত্রে তোমার রুট ওভার কত আসতেছে? 300 আসতেছে। আর রুট ওভার 300 মানে কত বলতো? রুট ওভার 3 ইন্টু হলো রুট ওভার 100। রুট ওভার 100 কে আমরা যদি 10 বলি, ক্ষেত্রফল কত আসতেছে? 10√3। অর্থাৎ সঠিক উত্তর হলো তোমার এখানে কত? সি নাম্বার। তাহলে জাস্ট তোমাদের কি করতে হবে? স্টেপটা আমি আবার বলে দিই। ক্রস গুণন করবা, উপাংশ নিবা, যোগ বিয়োগের জন্য ভুল না হয় আমার মতো। তো যোগ বিয়োগ করে বের করবা, বের করার পরে সবগুলো তুমি কি নিবা? স্কয়ার করে বর্গমূল নিবা, সমষ্টির বর্গমূল নিবা। বর্গমূল নিলে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের এখানে উত্তর। তারপরে চলে আসে কি বলছে, যে তিনটি ভেক্টর হচ্ছে এত এত, এদের ক্রস গুণনের পরে এদের ডট গুণনের গুণফল কত। তো এখানে দেখো বি ভেক্টর আর সি ভেক্টর ক্রস গুণন দেওয়া আছে। আগে অবশ্যই বি ভেক্টর সি ভেক্টর ক্রস গুণন দিয়ে স্টার্ট করব, তারপরে হচ্ছে এদের ডট গুণন করব। তাহলে ক্রস গুণন যদি করতে যাই, বি ভেক্টর হচ্ছে 1 2 3, সি ভেক্টর হচ্ছে 1 1 2 নিয়ে নিলাম। তাহলে কত আসতেছে? আই ভেক্টর 2 দুগুণে 4, এই যে 2 দুগুণে 4 মাইনাস হচ্ছে কি 3, মাইনাস জে একইভাবে 2 একে 2 -3, তারপরে হচ্ছে প্লাস কে একইভাবে 1 একে 1 2 একে 2 1 -2। তাহলে কত আসতেছে দেখো তো? এখানে আসতেছে আই
4 - 3 1 I, এখানে কত আসতেছে দেখো তো, 2 - 3 যেহেতু তোমার কত -1, -1 ইন্টু j মাইনাস কে, ঠিক আছে? অর্থাৎ সহজ বাংলায় তোমার এখানে চলে আসতেছে I প্লাস জে মাইনাস কে। এখন এই ভেক্টরটাকে আমাদের আবার কার সাথে গুণ করতে হবে? এ ভেক্টরের সাথে গুণ করতে হবে, ঠিক আছে? এ ভেক্টর ডট হলো বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এখানে এ ভেক্টর হলো তোমার 3i প্লাস 2j প্লাস কে, এর সাথে গুণ হিসেবে থাকতেছে আই ভেক্টর প্লাস জে ভেক্টর মাইনাস কে ভেক্টর। তাহলে 3 একে 3, 2 একে 2, 1 একে 1, কত থাকতেছে? 3 আর 2 5, 5 থেকে 1 গেলে কত থাকতেছে? 4। সঠিক উত্তর হলো আমাদের কোনটা? ডি নাম্বার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ, ক্রস গুণন করবা, দেন সবার লাস্টে এই ভেক্টরের সাথে কি করবা? ডট গুণন করবা। এই হচ্ছে আমাদের সলভ। চলে আসো আমাদের নেক্সট টপিকে আমরা আলোচনা করবো ভেক্টর ক্যালকুলাস। সচরাচর ভেক্টর ক্যালকুলাস বলতে আমরা এখানে যে জিনিসটা নির্দেশ করি, তোমার ডিফারেন্সিয়েশন করা লাগে নেবলা অপারেটর দিয়ে, এই যে এখানে নেবলা অপারেটর দেখতে পাচ্ছ, বা ক্রস গুণনের সময় নেবলা অপারেটরকে আমাদের ইউজ করা লাগে। সো নেবলা অপারেটরটা আমাদের একটু মুখস্থ রাখা লাগে ম্যাথ করার জন্য। ডেল ডেল এক্স আই ভেক্টর, মানে তোমার এক্স অক্ষ বরাবর ডিফারেন্সিয়েশন, ডেল ডেল ওয়াই জে ভেক্টর, ডেল ডেল জেড কে ভেক্টর। এক্স অক্ষ বরাবর ডিফারেন্সিয়েশন, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। এই হচ্ছে আমাদের ডট গুণনের হিসাব। তাহলে ডট গুণন আমরা করতে যাই, নেবলা ডট হলো আর ভেক্টর। নেবলা হচ্ছে আমাদের এখানে কত আছে? ডেল ডেল এক্স আই ভেক্টর, ডেল ডেল ওয়াই জে ভেক্টর, ডেল ডেল জেড কে ভেক্টর, গুণ হলো এক্স আই প্লাস এক্স ওয়াই জে প্লাস হলো জেড কে। যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন করতে যাব, আর এখানে যেহেতু তোমার ডট গুণন আছে, আই ভেক্টরের সাথে গুণ হবে, জে ভেক্টরের সাথে, মানে জে ভেক্টরের উপাংশ সবকিছু জে ভেক্টরের সাথে কে ভেক্টরের সাথে গুণ হবে। তো গুণ হইলে তোমার কি কি আসতেছে দেখো, ডেল ডেল এক্স এক্স, আই ভেক্টর ওয়াই, ডেল ডেল ওয়াই ওয়াই, তারপরে ডেল জেড। আর আমরা জানি যেই রাশি আছে ওই রাশিকে তার সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করো সেই ক্ষেত্রে তুমি কত মান পাবো? 1 পাবা। এখানে 1, এখানে 1, এখানে 1, উত্তর হলো কত? 3। সঠিক উত্তর হলো কোনটা? 3 নাম্বার। ক্লিয়ার কিনা? বুঝতে পারছো কিনা, নাকি এখনো কনফিউশন আছে? ওকে, আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে আর ভেক্টর দেওয়া আছে আগের মতোই, এখান থেকে নেবলা আর আর এর ডট গুণন করবা। তো আগের নিয়মেই আমরা এখানে ডট গুণন করব, ডেল ডেল এক্স আই, ডেল ডেল ওয়াই জে, ডেল ডেল জেড কে। এটার সাথে গুণ হবে কে কে? 2i প্লাস জে প্লাস 2k। গুণ করতে গেলে আগের নিয়মেই তোমার এখানে কি আসতেছে, আই ভেক্টরের সাথে জে ভেক্টরের সাথে গুণ করলে তোমার এখানে কি কি আসতেছে দেখো, এটা জাস্ট একটু আলাদা করি ভেক্টর গুলো বাদ দিয়ে। এখানে থাকতেছে 2, এখানে থাকতেছে হলো তোমার 1, আর এখানে থাকতেছে হলো তোমার শুধুমাত্র 0, কিছু নাই, সরি, এখানে থাকতেছে হলো 2। এখন আমাকে বলো যে এখানে প্রত্যেকটা রাশি কি যার সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েশন করতেছো সেই রাশি বিবর্জিত কিনা। যেমন ধরো এই রাশির মধ্যে এক্স নাই, এই রাশির মধ্যে ওয়াই নাই, এই রাশির মধ্যে জেড নাই, মানে সহজ বাংলা আমরা ধ্রুবপদকে ডিফারেন্সিয়েশন করতেছি। আর ধ্রুবপদকে ডিফারেন্সিয়েশন করা মানেই হলো কি ফলাফল শূন্য। তো সঠিক উত্তর হলো কোনটা? এ নাম্বার। ক্লিয়ার কিনা? তারপরে চলে আসে আমাদের নেক্সট কোশ্চেনে কি বলছে, অবস্থান সাপেক্ষে কোন স্কেলার ক্ষেত্রের সর্বোচ্চ পরিবর্তনের হার ওই ক্ষেত্রেরকে কি বলি। একটা স্কেলার রাশিকে তুমি যখন
পরিবর্তনের হার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তখনই আমরা সেটাকে কি বলে থাকি? ঢাল বলে থাকি। ঢালের ইংলিশ টার্ম হলো গ্রেডিয়েন্ট। তোমরা হায়ার ম্যাথ যদি পড়ে থাকো সেখানে তুমি দেখবা যে ঢাল হলো তুমি কতটুকু পরিবর্তন নির্দেশ করতেছো। ধনাত্মক ঢাল মানে রাশিটা হচ্ছে উপরের দিকে উঠতেছে, ঋণাত্মক ঢাল মানে রাশিটা নিচের দিকে নামতেছে, বা সরল রেখাটা এরকম হয়। তাহলে সর্বোচ্চ পরিবর্তনের হারকে আমরা সচরাচর কি বলে থাকি বলতো? গ্রেডিয়েন্ট বলে থাকি। কোন ধরনের রাশি? অনলি স্কেলার রাশির। স্কেলার রাশির ঢালকে বলে গ্রেডিয়েন্ট, ভেক্টর রাশির ঢালকে কি বলা হয়? ডাইভারজেন্স। মাথায় যেন থাকে, ঠিক আছে? প্যারালাল তথ্যগুলো যেন মাথায় থাকে। সো ঢাল, সেটা যদি স্কেলার রাশির হয় সেটা গ্রেডিয়েন্ট, সেটা যদি ভেক্টরের হয় তাহলে সেটা হবে কি? ডাইভারজেন্স। ওকে, চলে আসো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলছে যে দুইটা ভেক্টর রাশি দেওয়া আছে, কে ভেক্টর এবং ইউ ভেক্টর, এদেরকে এক্স সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হয়। তো দুইটা ভেক্টর রাশিকে আমাদের যখন ডিফারেন্সিয়েশন করতে হয়, ডিফারেন্সিয়েশনের নিয়ম হলো দুইটাই যদি ভেক্টর রাশি হয় সেক্ষেত্রে একটা রাশি ফিক্স রেখে পরবর্তী রাশিকে ডিফারেন্সিয়েশন, প্লাস যেই রাশিকে তুমি ফিক্স রাখছিলা এবার ওই রাশিকে তোমার কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখানে দেখো কে ভেক্টরকে আগে তোমার কি রাখতে হবে? ফিক্স রাখতে হবে। ফিক্স রেখে ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখো এই যে এখানে কে ভেক্টরকে ফিক্স রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন, পরবর্তীতে কি করতে হবে? ইউ কে তো তুমি এখন ফিক্স ধরো নাই, তাহলে ইউ কে ফিক্স রেখে কে কে ডিফারেন্সিয়েশন। সঠিক উত্তর হলো কোনটা? সি নাম্বার। অর্থাৎ তোমার এখানে তোমার চিরাচরিত যে অন্তরীকরণের যে সূত্রটা আছে এই সূত্রটা খাটে। এখানে তোমার চিরাচরিত তোমার হচ্ছে অন্তরীকরণের যে সূত্রটা আছে সেটা খাটে। চিরাচরিত অন্তরীকরণের সূত্র ছিল ডিডিএক্স অফ ইউভি, ইউভি এর সূত্রটা ছিল সমান সমান ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ, যেখানে ইউ এবং ভি যথাক্রমে এক্স এর একটা ফাংশন। তো সচরাচর এই সূত্রটাই তোমার এখানে অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, ক্লিয়ার কিনা? চলে আসো নেক্সট কোশ্চেন। একটি ভেক্টর ক্ষেত্রে এ ভেক্টর অঘূর্ণনশীল হবে কখন? অঘূর্ণনশীল মানে কি? সে ঘূর্ণনযোগ্য হবে না। একটা রাশি যখন তোমার অঘূর্ণনশীল হয় তখন অবশ্যই তার কি হবে? কার্লের মান শূন্য হবে। কারণ কার্ল শব্দের মানেই হলো কি? ঘূর্ণন বা পেঁচানো। কার্লের মান শূন্য হওয়া মানে কি? বস্তুটা ঘুরবে না, যে বস্তুটা ঘুরবে না এবং বস্তুটা তোমার সংরক্ষণশীল থাকবে। ঠিক আছে? বস্তুটা কি থাকবে? সংরক্ষণশীল থাকবে। আচ্ছা, অঘূর্ণনশীলের জন্য আরেকটা কন্ডিশন তোমার ছিল, ডাইভারজেন্স ছিল। যখন একটা ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স, যখন একটা ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স শূন্য না হয়, ঠিক আছে, একটা ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স যখন তোমার শূন্য না হয় তখন তোমার রাশিটা থাকে কি? অঘূর্ণনশীল। যখনই তোমার ডাইভারজেন্সের মান শূন্য হয়ে যায় তখন কিন্তু রাশিটা কি হয়ে যায়? ঘূর্ণনশীল রাশি হয়ে যায়। অর্থাৎ ডাইভারজেন্সের মান শূন্য হলে রাশিটা হয়ে যায় ঘূর্ণনশীল, কিন্তু কার্লের ক্ষেত্রে কার্লের মান যখন শূন্য হয় তখন রাশিটা হয়ে যায় কি? অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল। দ্যাট মিনস আমরা বুঝতে পারলাম কি, যে ডাইভারজেন্সের মান যদি শূন্য না হয় কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক যদি হয় এবং কার্লের মান যদি শূন্য হয় তখনই রাশিটা কি থাকবে? অঘূর্ণনশীল থাকবে। প্যারালাল কনসেপ্ট। কিন্তু এর উল্টা রাশিটা যদি হয়, যেমন ধরো কার্লের মান যদি শূন্য না হয়, কার্লের মান যদি শূন্য না হয় কিন্তু ডাইভারজেন্সের মান যদি শূন্য হয়, সেই ক্ষেত্রে আমাদের রাশিটা কি থাকবে? ঘূর্ণনশীল থাকবে। ঠিক আছে? আলাদা করতে পারলাম কিনা? তাহলে সেই হিসেবে আমাদের সঠিক উত্তর হলো কোনটা? বি নাম্বার হলো সঠিক। দেন চলে আসে আমাদের নেক্সট কোশ্চেন, নদী নৌকা সম্পর্কিত ম্যাথ। তো নদী নৌকা ম্যাথের ক্ষেত্রে তোমার স্পেশালি যে কনসেপ্টটা মাথায় রাখা লাগে সেটা হলো তোমার সবচেয়ে কম সময়ে সে নদীতে পৌঁছাতে পারে কিনা, মানে অপর পারে পৌঁছাতে পারে। সবচেয়ে কম সময়ে মানে অপর পারে পৌঁছানোর উপায় হলো সোজা রওনা দেওয়া। ঠিক আছে? আর সবচেয়ে কম পথে, মানে কম রাস্তা অতিক্রম করে যদি সে পৌঁছাতে চায় তাহলে তার উপায় হলো কি? ভাই বাঁকা রওনা দেওয়া স্রোতের সাথে। ঠিক আছে? এভাবে বাঁকা রওনা দিবে কখন? যখন তুমি
মানে সর্বনিম্ন পথে পৌঁছাতে চাও, তখন হচ্ছে এইভাবে বাঁকা রওনা দিবে, সর্বনিম্ন পথ। আর যখন তুমি সর্বনিম্ন সময়ে পৌঁছাতে চাও, তখন তুমি এইভাবে রওনা দিবা, সোজা, সর্বনিম্ন সময়। এই হচ্ছে আমাদের বেসিক। বাকি সব বেগের উপাংশ টুপাংশ এগুলা ক্লিয়ার করতে পারবে, সমস্যা নেই। কোশ্চেনে কি বলছে, স্রোতের বেগের সাথে √2 মানের বেগে সাঁতার কেটে একজন সাঁতারু নদীর অপর পারে সোজাসুজি পৌঁছালো। নদীর তীরের সাথে সাঁতারুর বেগের নতি নির্ণয় করো। তো আগে আমরা একটু ছোট্ট করে ডায়াগ্রামটা এঁকে নিই। এসব ম্যাথের ক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হলো কি, আগে ডায়াগ্রামটা এঁকে নাও, তারপরে হচ্ছে ম্যাথ সলভের দিকে মনোযোগ দাও। সো নদীর স্রোতের বেগের মানের এত গুণের বেগের সাথে সাঁতার কেটে একজন নদীর অপর পাশে সোজাসুজি পৌঁছালো। তাহলে ওই ব্যক্তির বেগ হলো তোমার √2 ইন্টু ইউ। আর যেহেতু নদীর অপর পারে সোজাসুজি পৌঁছাইছে, অবশ্যই সে বাঁকা ভাবে রওনা দিছে, এটা শিওর। স্রোতের বেগকে চিন্তা করলাম ইউ, আর এই হচ্ছে তার পথ, সোজাসুজি সে পৌঁছাইছে। তাহলে এইটাই হচ্ছে আলটিমেটলি তার কি, লব্ধিপথ। আর লব্ধিপথের কোণ হলো কত, 90 ডিগ্রি। আর সে যত ডিগ্রি কোণে রওনা দিছে স্রোতের সাথে, সেটা হচ্ছে আমাদের আলফা। তাহলে চলো আমরা সলভ করা শুরু করি। এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হলো tan থিটা ইকুয়াল টু হলো কিউ সাইন আলফা। কিউ হচ্ছে যেটা বাঁকা ভাবে আছে, যেটা বাঁকা ভাবে আছে এটা হচ্ছে কিউ, আর যেটা সোজা ভাবে আছে সেটা হচ্ছে পি। কিউ সাইন আলফা, কিউ এর পরিবর্তে আমরা এখানে লিখবো √2 ইউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এখন tan থিটা মানে হলো কি, tan 90 ডিগ্রি। tan থিটা মানে হলো কি, tan 90 ডিগ্রি। আর tan 90 ডিগ্রি এর মান হলো কত, 1/0। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, 1/0 সমান সমান √2 ইউ সাইন আলফা, আর নিচে লিখবো কত, ইউ প্লাস √2 ইউ কস আলফা। এখন আর গুণন করার এক পর্যায়ে দেখো, উপরে নিচে তোমার কি ইউ কাটা যায় না, কমন নিলে ইউ বাদ। এখন আর গুণন করো, তাহলে আর গুণন করলে তোমার এখানে কত আসতেছে, 1 প্লাস √2 কস আলফা। আর নিচ থেকে উপরে আর গুণন করলে তোমার কত আসে, 0। তাহলে √2 কস আলফা সমান সমান কত আসতেছে, -1। অর্থাৎ কস আলফা সমান সমান কত আসতেছে, -1/√2 বা মাইনাস কস 45 ডিগ্রি। এখন কাহিনী হলো, কোণটা তো কখনো সূক্ষ্মকোণ হবে না, মানে 45 ডিগ্রি হবে না, অবশ্যই সেটা কি হতে হবে, স্থূলকোণ। আর আমরা সূত্র পড়ছিলাম 90 ডিগ্রি এর সাথে যখন থিটা যোগ করে, এই যে দেখো এই সূত্রটা দেখো, cos 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু হলো কি, মাইনাস কস থিটা। তো সেই হিসেবে আমি এখানে cos আলফা সমান সমান আমরা এখানে কি লিখতে পারি, cos 90 প্লাস হলো 45 ডিগ্রি। দ্যাট মিনস আলফা সমান সমান কত আসতেছে, 135 ডিগ্রি। শেষ। সবার কি ক্লিয়ার হয়েছে? অর্থাৎ স্থূলকোণ হবে কত, 135 ডিগ্রি। তো এইভাবে হচ্ছে বের করবে এই টাইপের ম্যাথ গুলা। তারপরে আমরা চলে আসি বৃষ্টি এবং ছাতা সংক্রান্ত ম্যাথ। এই টাইপের ম্যাথ গুলা কিভাবে করবো দেখো, একদম সাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে 6 মিটার/সেকেন্ড বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়বে। তো সবার আগে আমরা কি করে নিবো, একটা ডায়াগ্রাম এঁকে নিবো এখানে আগের মতো। ওকে, তো এখন ব্যক্তি হচ্ছে রওনা দিছে এদিকে, সেম সেম বেগে তোমার কি বাতাস হিট করবে না উল্টা দিকে। তাহলে বাতাস ব্যক্তি রওনা দিচ্ছে 6 মিটার/সেকেন্ড বেগে এদিকে, এটা হচ্ছে সাইকেল। তাহলে বাতাস হিট করতেছে কত মিটার/সেকেন্ড বেগে, 6 মিটার/সেকেন্ড বেগে। বাতাসের কারণেই মেইনলি তোমার এই কোণটা তৈরি হয়। তারপরে বলছে বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়ছে। সরি, উল্টা বলছি। আমি একটু ক্লিয়ার করি। তোমার এখানে কোশ্চেনে বলছে কি, বৃষ্টির ফোঁটা হলো 6 মিটার/সেকেন্ড বেগে। বৃষ্টির ফোঁটা তো সোজা পড়বে নিচের দিকে, এই যে বৃষ্টির ফোঁটা পড়বে 6 মিটার/সেকেন্ড বেগে বৃষ্টির ফোঁটা। এখন তার গায়ে পড়তেছে আপাতত 45 ডিগ্রি কোণে। ঠিক আছে, 45 ডিগ্রি কোণে তোমার এখানে উল্লম্বের সাথে না আনুভূমিকের সাথে, এটা সচরাচর বলার দরকার হয় না, কারণ দুই দিকে 45 ডিগ্রি কোণ। আমি এখানে 45 ডিগ্রি কোণ দিলাম হিসাবে সুবিধার জন্য। ঠিক আছে, আমি এখানে দিলাম 45 ডিগ্রি কোণ। এখন বলছি কি যে সাইকেল আরোহীর বেগ কত, সাইকেল চালায় সে হচ্ছে যাইতেছে সামনের দিকে,
মনে করো ভি বেগে। তাহলে এখানেও আমি চিন্তা করলাম ভি, এটাকে চিন্তা করলাম বাতাসের বেগ, আর এটা হচ্ছে সাইকেলের বেগ। আচ্ছা, বাতাস যদি নাও থাকে, সাইকেল চালায় গেলে তোমার গায়ে একটা জোরে বাতাস লাগবে। তাহলে ভি এবং 6 হচ্ছে তোমার কত ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে? 45 ডিগ্রি কোণে। এখান থেকে মেইনলি হচ্ছে আমার অজানা রাশি হলো ভি। সেই ক্ষেত্রে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হলো tan থিটা ইকুয়াল টু হলো q sin আলফা ডিভাইড বাই p প্লাস q cos আলফা। এখানে p হিসেবে আমি v কে রাখার টার্গেট করছি, তো সেই জন্য আমি এইটাকে নিলাম 45 ডিগ্রি। ঠিক আছে, p হচ্ছে v প্লাস হলো, আচ্ছা 90 ডিগ্রি কোণেই তো আছে দুইটা পরস্পর, তাহলে আমি এখানে জাস্ট এইভাবে লিখে দিই 6/v ইকুয়াল টু tan 45। tan 45 ডিগ্রির মান 1, তাহলে v সমান সমান কত? 6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, যেহেতু আলফার মান 90 ডিগ্রি, তোমার এখানে ওই cos sin সব বাদ, এটা উপরেরটা হয়ে যাবে 1 cos এর উপাংশ, আর এটা হয়ে যাবে 0, সংক্ষেপে করে দিছি। তাহলে আলফার মান যদি 90 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে tan থিটা মানে হলো কত? u/v। জাস্ট এটা মনে রাখলেই হবে। তাহলে আমাদের সঠিক উত্তর হলো কোনটা? সি নাম্বার। তাহলে আমাদের মোটামুটি আমরা আমাদের লাস্ট কোশ্চেনে চলে আসছি, লন রুলার। লন রুলার, ঠেলা এবং টানা নিয়ে একটা ম্যাথ। কোশ্চেনে আমাদের কি বলছে? লন রুলার টানা বা ঠেলার জন্য আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন বল প্রয়োগ করা হলো। এটা হচ্ছে একবার টানার জন্য, আর এইটা হচ্ছে তোমার একবার ঠেলার জন্য। টানার সময় ঠেলা অপেক্ষা কত কমবে ওজন? তো বস্তু যখন ঠেলা হয়, ঠিক আছে, বস্তু যখন ঠেলা হয় আর বস্তু যখন টানা হয়, দুই কেসে আসলে কি ঘটনা ঘটে? তো বস্তুকে তুমি যখন টানার চেষ্টা করে, টি বলে, আনুভূমিকের সাথে আলফা কোণে, সেক্ষেত্রে টি সাইন আলফা কাজ করে উপরের দিকে। আর বস্তুকে তো যখন তুমি ঠেলার চেষ্টা করো আলফা কোণে, তখন টি সাইন আলফা হচ্ছে তোমার নিচের দিকে কাজ করে। ঠিক আছে, তো এখন এই মানে তোমার ঠেলার সময় আর টানার সময় তোমার আপেক্ষিকভাবে ওজন হয়ে যায় ডব্লিউ মাইনাস টি সাইন আলফা, মানে ওজন কমে। এটা হচ্ছে তোমার কখন? টানার সময়। আর যখন তুমি ঠেলার সময় আসো, তখন তোমার ওজন হয়ে যায় ডব্লিউ প্লাস টি সাইন আলফা। এখন টানার সময় ঠেলা অপেক্ষা ওজন কতটুকু কমবে সেটা যদি আমার বের করতে হয়, টানার সময়ের ওজনকে ঠেলার সময়ের ওজনের থেকে কি করতে হবে? বাদ দিতে হবে না? সেই ক্ষেত্রে আমি এখানে কি লিখতে পারি বলতো? ডব্লিউ প্লাস টি সাইন আলফা মাইনাস ডব্লিউ মাইনাস টি সাইন আলফা। ডব্লিউ প্লাস টি সাইন আলফা মাইনাস ডব্লিউ মাইনাস টি সাইন আলফা। এখন খেয়াল করে দেখো, এই ডব্লিউ থেকে ডব্লিউ বাদ দিলে বাদ, আর এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে না? তাহলে সেক্ষেত্রে তোমার সূত্রটা কি দাঁড়াচ্ছে? 2t sin আলফা। ঠিক আছে, 2t sin আলফা। এখন তোমার টান বলের মান কত দেওয়া আছে কোশ্চেনে? দেখো 19.6 নিউটন। এটা দিয়ে তুমি ঠেলা বা টানার চেষ্টা করো, তাহলে তোমার কত আসতেছে? 2 ইন্টু 19.6 ইন্টু হলো সাইন 30 ডিগ্রি। সাইন 30 এর মান হলো হাফ। সাইন 30 এর মান কত? হাফ। তাহলে এই হাফ আর এখানে 2 বাদ, বাকি থাকতেছে কত? 19.6। এই 19.6 হলো আমাদের এখানে উত্তর। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো নাকি? আরেকবার না হলে প্রয়োজনে দেখে নিও। তাহলে আমি আজকের মতো আর বেশি দীর্ঘায়িত করব না আমার ক্লাস। ঠিক আছে, তো মোটামুটি তোমাদের সবার ভালো ফলাফলের জন্য শুভেচ্ছা রইল। আমি তাকিব, আমার কলেজ ছিল নটরডেম কলেজ। তোমরা যারা পরিচয় জানতে চেয়েছো, এসএসসি 17 মোটামুটি পাস করে আমি হচ্ছে বের হয়ে গেছি, জব করতেছি। তো তোমাদের স্বার্থেই হচ্ছে মেইনলি নিয়োজিত আছি ক্লাস নেওয়া। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা আমাদেরকে জানাবে বা ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিবে। তো সবার জন্য হচ্ছে শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।